আজ ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরপর 3 দিন দুটি মামলায় জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সিআইডি, সোমবার ইডি, আজ ফের সিআইডি। রবিবার সইকান্তে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ ছিলেন 8 ঘন্টা। সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ 11 ঘন্টা সিজিও কমপ্লেক্সে ছিলেন, তারপর সেখান থেকে বেরোন। আজ ডিজে মামলায় ভবানী ভবনে হাজিরা অভিষেকের। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভবানী ভবন থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন তিনি ইতিমধ্যেই। ঠিক প্রবেশের আগে যে অফিসিয়াল কাজকর্মগুলি থাকে সেগুলি মিটিয়ে নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই তিনি প্রবেশ করবেন ভবানী ভবনের ভেতরে, আর তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে তার জিজ্ঞাসাবাদ পর্ব। নির্বাচনী আবহে দাঁড়িয়ে জনসভা থেকে যে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা রীতিমতো উস্কানিমূলক, প্ররোচনামূলক। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আজ জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকে টানা আমরা দেখছি একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রবিবার সিআইডি, সোমবার ইডি, আজ মঙ্গলবার ফের সিআইডি দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তিনি। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্বাচনী আবহে, যে মন্তব্যে আজকের এই জিজ্ঞাসাবাদ? শুনুন তার সেই মন্তব্য। অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাক। আপনারা শুনলেন অভিষেকের সেই মন্তব্য। এই মুহূর্তে ভবানী ভবন থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পরপর 3 দিন আমরা দেখলাম তার ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। আজ ফের তিনি সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের পটুয়াপাড়ার যে ফ্ল্যাট রয়েছে সেখান থেকে বের হন এবং 11:55 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে এসে পৌঁছন। তোমাকে একবার ছবিটা দেখাবো, আমার চিত্র সাংবাদিক প্রসন্ন নস্কর দেখাচ্ছে ছবিটা। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে যথারীতি নিয়ম মেনে প্রত্যেক দিনকার মতো যে ভবানী ভবনের বাইরে যে রিসেপশন রয়েছে সেখানে নিজের নাম নথিভুক্তিকরণ করেন, সচিত্র পরিচয়পত্র জমা দেন এবং সেখানেও তিনি প্রায় 3 থেকে 4 মিনিট অপেক্ষা করেন এবং তারপর যারা হাই অফিসিয়ালস রয়েছেন, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিসিভ করার জন্য বেশ কয়েকজন আধিকারিক তারা নিচে নেমে আসেন এবং তাকে নিয়ে যাওয়া হয় কনফারেন্স রুমে, অর্থাৎ যেখানে জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাবেন তারা। তোমাকে একবার উল্টো দিকের ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের আধিকারিকরা যেমন রয়েছে ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে একেবারে রাস্তার বিপরীত দিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তাদেরকেও কিন্তু মোতায়েন করা হয়েছে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হ্যাট্রিক, 3 বার হাজিরা দিলেন তিনি। প্রথমবার অর্থাৎ গত পরশুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিয়েছিলেন ভবানী ভবনে, সেটা বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে অভিষেকের হাজিরার নির্দেশ ছিল। গতকালকে আমরা দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিয়েছেন তিনি প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা, আমরা প্রত্যেকেই জানি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার সভা চলাকালীন তিনি যে উস্কানিমূলক মন্তব্য করেছেন, অর্থাৎ 4 তারিখের পরে একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত এবং ডিজে বাজবে। মূলত উস্কানিমূলক মন্তব্য, পুলিশ কর্মীদের হুমকির মতো একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ, যে অভিযোগ দায়ের হয়েছিল বিধাননগর সাইবার পিএস এবং তারপরে সেই গোটা পরিপ্রেক্ষিতে তদন্তভার হাতে নেয় সিআইডি এবং তারপরেই তাকে নোটিশ করা হয়। আমরা জানি প্রত্যেকেই এই তার যে আজকের হাজিরা, অর্থাৎ এই ডিজে বাজানো কাণ্ডে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম হাজিরা এই গোটা মামলায় এবং 12টার পর থেকে এই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে এবং সেখানেও তার বয়ান রেকর্ড করা হবে। কেন তিনি কথা বলেছিলেন, কি পরিপ্রেক্ষিতে কথা বলেছিলেন তিনি, কাদেরকে উদ্দেশ্য করে কথা তিনি বলেছিলেন, এই বিষয়গুলি জানার চেষ্টা করবেন সিআইডির তদন্তকারী
প্রভারী আধিকারিকেরা। ফলে সব মিলিয়ে আপাততভাবে বেলা 12টার কিছু সময় পর থেকে শুরু হবে জিজ্ঞাসাবাদ পর্ব, এবং সেই জিজ্ঞাসাবাদ পর্ব যে বেশ কিছুটা সময় এক্সটেন্ড করবে এ কথা বলার বাহুল্য রাখে না। আপাততভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে সিআইডির যে দপ্তর সেখানে গিয়ে পৌঁছেছেন, আর কিছু একদমই আপাতত তিনি সেখানে পৌঁছেছেন। এবার দেখার পরবর্তীতে কতক্ষণ এই জিজ্ঞাসাবাদ পর্ব দীর্ঘ হয়। অনেক ধন্যবাদ অভিরূপা, সরাসরি ছিলেন প্রতিনিধি অভিরূপা সাহা। এবার আপনাদেরকে শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে ডিজে মন্তব্য করেছিলেন, তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জনৈক রাজীব সরকার একটি মামলা করেছিলেন। তিনি ঠিক কি বলেছিলেন এই জনৈক রাজীব সরকার, শুনুন। অভিষেক ব্যানার্জি ভোটের সময় 2026 সালের বিধানসভা ভোটের সময় উনি গাড়ির মাথায় উঠে এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজে উনি যে বক্তব্যগুলো রেখেছিলেন যে 4 তারিখের পরে ডিজে বাজাবেন, রবীন্দ্রসঙ্গীত গানের সাথে ডিজে বাজাবেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলেছিলেন কলকাতায় এলে উনি দেখে নেবেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একজন রাজনীতিবিদ হিসেবে উনি তো পলিটিশিয়ান, উনি জনসাধারণের উনি লোক, উনি একজন জনপ্রতিনিধি, তো ওনার মুখে এইসব ভাষা শোভা পায় না। কিন্তু অভিষেক ব্যানার্জির এই যে বক্তব্য, সেটা জনমানসে খুব বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছিল, যার ফলে তৃণমূল কংগ্রেস যদি জিতে আসতো, তারপরে যে মানুষগুলো, যেই সাধারণ মানুষদের উপর অত্যাচার হতো, সাধারণ মানুষদের উপর যে অত্যাচার হতো, সেই অত্যাচারটা আমাদের মতো মানুষদের পক্ষে মেনে নেওয়াটা খুব চাপ, তাই এটা অভিযোগ করেছিলাম। এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন সহকর্মী দেবারতী দাশগুপ্ত। দেবারতী, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই ভবানী ভবনে হাজিরা দিয়েছেন, তার সেই মন্তব্য, ডিজে মন্তব্য, সেই মন্তব্য আমরা শোনালাম, এবং যিনি মামলা করেছিলেন তিনি কি বলছেন সেই মন্তব্যও শোনালাম। গত দিনে তার যে এই যে বুক চওড়া করে এই ধরনের যে মন্তব্য, কেন তিনি এই মন্তব্য করেছিলেন না, তার পরিপ্রেক্ষিতে আজ তাকে এইভাবে হাজিরা দিতে হচ্ছে? একদমই বৃষ্টি, আমি পাশাপাশি এটাও একটু আমাদের দর্শকদের বলে রাখতে চাইবো যে আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন পুলিশকর্তা নজরুল ইসলাম স্যারও রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই। আমি স্যার আপনার কাছে আসার আগে আমি বৃষ্টির এই যেটা বলছিল একটু আগে বৃষ্টি, যে তাকে তার এই মন্তব্যের জন্য হাজিরা দিতে হচ্ছে, বা এর আগেও আমরা দেখেছি 2 দিন হাজিরা দিতে হচ্ছে, এখানে অনেকে মজা করে এই কথা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 3 দিন ধরে বাড়িতে সময় দিতে পারছেন না, কারণ অন্য কোনো কাজ ওনার হচ্ছে না, অন্য কাজগুলো আটকে যাচ্ছে, দাড়ি কামাতে পারছেন না। যে ছবিটা দেখা যাচ্ছে এই রকম মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ থেকে 1 মাস আগেও দেখা যায়নি, যদিও এই রকম বডি ল্যাঙ্গুয়েজ নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও হুমকি টুমকি দিয়ে চলেছেন। সংবাদ মাধ্যমকেও এক হাত নিয়ে ফেলেছেন ইতিমধ্যেই, এখনও তার রোয়াব কমেনি। যাই হোক, সেটা আলাদা কথা। আমি এই ইনভেস্টিগেশনের পার্টে আসবো, এবং স্যার আপনার কাছে আসি সরাসরি। রাজীব সরকার কি বলছেন একটু শোনাই, তারপরে আসছি স্যার। তার মানে এবার সেটা পূরণ হবে তো রাজীব বাবু? কেন পূরণ হবে না? আমরা তো সামনের দিকে আমরা তো শুধু আপনার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমরা বলেছি আপনার রিজু দত্ত, কারণ রিজু দত্ত যে স্টেটমেন্টটা দিয়েছেন, আপনার কনফেশন দিয়েছেন, সেই কনফেশনটা হচ্ছে একদম মানে স্বীকারোক্তি। সেই স্বীকারোক্তিটা খুব ভয়ঙ্কর, যে একটা ভোটের আগেই একটা লিস্ট তৈরি করা হয়েছে এলাকা ভিত্তিক, এরিয়া ভিত্তিক, এই যে লিস্টটা কিসের লিস্ট? এবং ওনার বক্তব্যে এটাও রয়েছে যে ভোটের পর যদি তৃণমূল জিতে আসতো তাহলে প্রচুর মহিলা ধর্ষণ হতো। এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর। আচ্ছা, একটা বিষয়, যেটা এই যে উস্কানিমূলক মন্তব্য বলছেন, এই উস্কানিমূলক মন্তব্যে কি মনে করছেন যে অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল? হ্যাঁ, আপনার 4 তারিখের পরে তো এমনিতেও 3 জনের নাম করা গেছে। কেউ ডাকেন আমাদের আজকে যেহেতু সিআইডি কেসটা তদন্ত করছে, আমরা যেহেতু বিধাননগর সাইবার ক্রাইমকে একটা চিঠি দিয়েছিলাম এবং সিআইডি যেহেতু কেসটা টেক অফ করেছে, আমরা ভবিষ্যতে কোর্টে যাবো, আগামী কয়েকদিনের মধ্যেই হাইকোর্টে হিয়ারিং আসবে। আমরা সেইখানে এই বক্তব্যটা দেবো যে আমরা সিআইডিকে জানিয়ে আমরা এই বিষয়টা। রাজীব সরকারের প্রতিক্রিয়া আমরা শুনলাম, আরও স্পষ্টভাবে হয়তো আগামী সময়ে বিষয়টা বোঝাতে পারবো। আমি স্যার আপনার কাছে আসছিলাম একটু জানার চেষ্টা করি, কখনো দেশদ্রোহী মন্তব্য করেছেন, যদিও সেটা ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায়, আর কখনো এইরকম ডিজে বাজানো, স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি যে ভাষায় উনি অপমান করেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভাষায় অপমান করেছেন, এবং উনি কনফিডেন্ট ছিলেন যে নির্বাচনে জয়লাভ করছেনই, কারণ বলছেন যে রবীন্দ্রসঙ্গীত বাজবে না, ডিজে বাজবে। এই ধরনের উস্কানিমূলক মন্তব্যের ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে কি সাজা হতে পারে?
দেখুন, অভিযোগ প্রমাণিত হলে জেলও হবে, জরিমানাও হতে পারে, একসঙ্গে দুটোও হতে পারে। দেখুন, যে অপরাধগুলো করেছেন, একটু আমার যে কটা মনে পড়ছে আমি দু একটা বলার চেষ্টা করছি। ফলতাতে গিয়ে উনি দুটো কথা আপনারা খেয়াল করুন, যে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে উনি চ্যালেঞ্জ করছেন। আমাদের সংবিধানে 300 ধারা অনুসারে ভারত সরকারের বিরুদ্ধে কোনো মামলা করতে গেলে সেখানে ইউনিয়ন অফ ইন্ডিয়া বলে অ্যাড্রেস করতে হয়। তো তাকে তিনি চ্যালেঞ্জ করছে। আবার বলছেন যে জাহাঙ্গীর একটা ইলেকট্রিক চুল্লির কথা বলেছে, 4 তারিখ রেজাল্ট আউট হলে অনেকের হার্ট অ্যাটাক হবে, তাদের সৎকারের জন্য আমি ইলেকট্রিক চুল্লি করে দেব। তারপরে দেখুন, উনি বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, যেটা আপনি একটু ছুঁয়ে গেলেন, যে 4 তারিখ 12টার পর যদি বাপের বেটা হন এবং বুকের পাটা থাকে তাহলে এখানে উপস্থিত থাকবে। আপনি চিন্তা করতে পারেন, মানে বিধানসভার ভোটে যদি 4 তারিখ তারা যেতেও, তো দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, তাদের ক্ষেত্রে যেরকম হয়েছে সেরকম হবে না। তিনি আবার বলছেন যে 4 তারিখ দেখা যাবে কে কত বড় জল্লাদ, দিল্লির কোন বাপ কাকে বাঁচাতে আসে। আপনি উদ্ধত্তটা দেখুন। তারপরে আপনারা যেটা বলছেন যে ডিজে বাজা, যে আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, স্টিয়ারিং আমার হাতে থাকবে, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে এবং আস্তে বাজবে না, জোরে বাজবে, কান ঝালাপালা করে দেয়া হবে। এবং তারপরে আর একটা কথা আপনারা কেউ উল্লেখ করছে না, দেখুন আপনারা ফুটেজ দেখুন, তিনি বলছেন যে যেদিন মমতা ব্যানার্জির ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে সেদিন ঘরে ঢুকে মারবো। তো এগুলো তো ফৌজদারি অপরাধ এবং এতে জেল জরিমানা উভয়ই হতে পারে। এখন যে তদন্ত চলছে তারা এই প্রমাণটা জোগাড় করে আদালতে যদি তাকে পেশ করেন তাহলে দোষী সাব্যস্ত হয়ে তার সাজা হবে। বলুন। না স্যার, আপনি তো ঔদ্ধত্যের কথা বলছেন। এখন এই ঔদ্ধত্যের কথা বলতে গেলে খুব স্বাভাবিকভাবে এই বিষয়টাও আসে যে এই যখন আরও দুটো হাজিরা তো উনি দিয়েছেন এবং যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এর মাঝখানেও তখনও কিন্তু সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে দাঁড়িয়ে যখন পায়ের তলার মাটি সরে গিয়েছে, তৃণমূল কংগ্রেস শেষ, ঘুরে দাঁড়ানোর কোনো জায়গা নেই, তখনও সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছেন। না, আপনারা যেটা বলছেন সেটা খানিকটা ঠিক। কারণ হচ্ছে 15 বছর ধরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ছিলেন তার পিসি এবং মাসি। তো তখন প্রশাসনের পক্ষপাতিত্বের জন্য তিনি যতই অপরাধ করুন তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হতো না। ফলে তার উদ্ধত্তটা তৈরি হয়েছে এবং সেটা খুব হঠাৎ করে শেষ হয়ে যাবে এরকম আশা করা যায় না। তবে দেখবেন যে গলার স্বর অনেক মিহি হয়েছে। যেমন ধরুন কল্যাণ ব্যানার্জি যখন বললেন মমতা ব্যানার্জিকে যে তিনি হয় অভিষেক ব্যানার্জিকে নিয়ে থাকুন নাহলে আমাদেরকে নিয়ে থাকুন, তখন কিন্তু তিনি বলেছেন যে কল্যাণ ব্যানার্জি আমাকে বড় করেছেন, কবে বড় করেছেন আমার জানা নেই, আপনারা জানতে পারেন এবং তার অধিকার আছে এরকম কথা বলা। তো এই জিনিস আগে আপনারা দেখতে পেতেন না। আপনারা জানেন যে একজন কল্যাণ ব্যানার্জি থেকে কিন্তু স্যার এটা উল্লেখ করতেই হয়, উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়তো এই বনিবানাটা করে নিতে চাইছেন বা ঝামেলাটা মিটিয়ে নিতে চাইছেন, কিন্তু কুণাল ঘোষ তার সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই গন্ডগোলে জড়াচ্ছেন। সেটাও তো হচ্ছে। এই দলটাকে যদি বাঁচাতেই চান, যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ নেতৃত্ব বলুন বা বর্ষিয়ান রাজনীতিক বলুন, দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী বলুন, এরা দল ছেড়ে চলে না যান, এটা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়ে থাকেন তাহলে আরও অনেকে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদারদের মতো, যাদের চলে যাওয়ার উনি আটকাতে পারতেন। না, আপনারা একটা জায়গায় আমাকে ক্ষমা করবেন, আপনাদের হিসেবে ভুল হচ্ছে। মমতা ব্যানার্জি থেকে শুরু করে বড় মাঝারি ছোট সব নেতারা অপরাধী হয়ে গিয়েছিলেন। মমতা ব্যানার্জির সঙ্গে এরা ততক্ষণই ছিলেন
যতক্ষণ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ছিলেন এবং এদেরকে সুরক্ষা দিতে পারছিলেন। মমতা ব্যানার্জি এখন পুলিশ মন্ত্রী নেই, মুখ্যমন্ত্রীও নেই, ফলে এই অপরাধীদের তিনি আর সুরক্ষা দিতে পারবেন না। এক একজনের বিরুদ্ধে এক এক রকম মামলা আছে এবং এই মামলায় তারা গ্রেপ্তার হয়ে যাবেন। অতএব গ্রেপ্তার যাতে না হন সেই জন্যে তারা মমতা ব্যানার্জিকে ছেড়ে একটু দূরে গিয়ে যারা গ্রেপ্তার করতে পারে তাদেরকে সন্তুষ্ট করার না, চেষ্টা করে। সেটা তো আলাদা একটা জায়গা স্যার। আমি যেটা বলার চেষ্টা করছি যে এরা কি কারণে চলে যাচ্ছেন এটা বিচার্য এখানে নয়। আমি বলছি এদের যাওয়াটাও তো আটকাতে পারতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের- যদি এত না। দরদ থাকে দলের প্রতি এবং উনি কুণাল ঘোষের সঙ্গে যখন বিতণ্ডায় জড়াচ্ছেন, উনি ওইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কুণাল ঘোষকে উদ্দেশ্য করে বলছেন তাহলে আমাকে দল থেকে বার করে দাও। আজকে এই ধরনের কথা বা আমাকে অপমান করছো, কুণাল ঘোষকে সরাসরি এই ধরনের কথা বলেছেন, সূত্র মারফত এই খবরগুলো আমরা পাচ্ছি। তো ওনার অপমানে এটা লাগছে যে কুণাল ঘোষ সঠিকটা দেখাচ্ছেন। যদি এটা হয়ে থাকে ওনার নিজেকে নিয়ে এখানে যদি সমস্যা উনি নিজে সেটা বুঝতে পারেন, তাহলে তো উনি দল বাঁচানোর জন্য আরও অনেক ঠিকঠাক পদক্ষেপ নিতেন। এখন অভিষেক ব্যানার্জির দল বাজানোর মতো কোনো ক্ষমতাই নেই। মমতা ব্যানার্জির হাতে যদি পুলিশ থাকতো তাহলে মমতা ব্যানার্জি সেটা করতে পারতেন। এখন মমতা ব্যানার্জিরও সেই ক্ষমতাটা নেই, কারণ তিনি যাদের নেতা করেছেন তারা সকলে প্রায় অপরাধী। অতএব অপরাধীরা ততক্ষণই দলে থাকবে যতক্ষণ দল তাদেরকে পুলিশের হাত থেকে সুরক্ষা দিতে পারে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির ভয় নেই? অভিষেক ব্যানার্জির গ্রেপ্তারি সময়ের অপেক্ষা। আপনি দেখুন এই যে এমএলএদের সই জালিয়াতির মামলায় হাইকোর্ট থেকে যদি ওই রক্ষা কবচটা না দেওয়া হতো তাহলে হয়তো এতদিন গ্রেপ্তার হয়ে যেতেন। তারপরে অন্য যে মামলা আছে, এই যে আজকে যেটাতে ডাকা হয়েছে তাতেও তিনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন। এবং ইডির মামলায় আপনারা দেখেছেন যে অডিও সামনে এসেছে যে তিনি আরও 15 কোটি টাকা চাইছেন এবং সেটা না দিলে তাদেরকে গ্রেপ্তার করিয়ে দেবেন বা তাদের চাকরি বাতিল করে দেবেন বা বহু দূরে পোস্টিং করিয়ে দেবেন, এরকম কথা এসেছে। অতএব সে কেসেও তিনি গ্রেপ্তার হতে পারেন। তিনি একাধিক কেসে গ্রেপ্তার হবেন এবং তার বিচার হবে এবং আমার আশা যে তার সাজাও হয়ে যাবে। বলুন, কোনো আদালত এক্ষেত্রে ওনাকে বাঁচাতে পারবেন না তাহলে? আদালত যদি তো কাউকে বাঁচায় না, অভিযোগগুলো প্রমাণিত হয়। হ্যাঁ, আদালত কাউকে বাঁচায় না বা কাউকে মারেও না। তদন্তে যে প্রমাণগুলো পাওয়া গেল, প্রসিকিউশন সে উনি প্রমাণগুলো বারবার ছুটে ছুটে যাচ্ছেন আদালতে রক্ষা কবচ চাইতে, বারবার ছুটে ছুটে যাচ্ছেন। যদি কিছু না করে থাকেন, বুকের পাটা যদি ওনার থাকে, উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন বুকের পাটা থাকলে 4 তারিখের পর দেখা হবে। আমি বলছি যে ওনার যদি বুকের পাটা থাকে তাহলে ওনার আদালতে যাওয়ার তো প্রয়োজন নেই, উনি যদি কোনো দোষ না করে থাকেন। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, উনার বুকের পাটাটা ছিল উনার পিসি এবং মাসি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন বলে, তা আজকে তো নেই। অতএব আজকে বুকের পাটাটা কিছু নেই। আজকে তিনি একজন অপরাধীর মতো সাজার ভয় পাচ্ছেন এবং তার জন্য ছুটে যাচ্ছেন যদি সামান্য কিছু সুরক্ষা হয়, কিন্তু সেটা হবে বলে আমার মনে হয় না। বলুন। বেশ, বেশ, নজরুলবাবু, আমাদের দ্রুত একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। আমি দেবারতী এবং দেবারতী তোমায় বলবো একটু সঙ্গে থাকো এবং নজরুলবাবু আপনিও একটু সঙ্গে থাকুন। চটজলদি একটা বিরতির পর ফিরলাম বিরতির পর এবং আমরা যে আলোচনায় ছিলাম এখনো রয়েছি ভবানী ভবন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও হাজিরা দিয়েছেন। পরপর 3 দিন আমরা দেখেছি, প্রথমে ভবানী ভবন, তারপর সিজিও কমপ্লেক্স, আজ ফের ভবানী ভবন। আজ ডিজে মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে তলব করা হয়েছে, দুপুর 12টার মধ্যে তলব করা হয়েছে। তার আজকেও সময়ের আগে তিনি পৌঁছে গিয়েছেন সেখানে। পরপর 3 দিন দুটি তদন্তকারী সংস্থা তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং যে ছবিটা আমরা দেখছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক নির্বাচনের আগে যে রূপে ছিলেন, যেভাবে তিনি দাপটের সঙ্গে এক একটি মন্তব্য করছিলেন, আর আজ যেভাবে যে দফতরগুলিতে যাচ্ছেন সেখানে তিনি প্রবেশ করছেন মুখ ভর্তি দাঁড়িয়ে, এই রূপ আমাদের সহকর্মী দেবারতী দাশগুপ্ত যেটা বলছিলেন যে এই গাল ভর্তি দাঁড়িয়ে এই রূপ বোধহয় 1 মাস আগেও তাকে দেখতে পাওয়া যায়নি। নির্বাচনের সময় তিনি একেবারে বুক ফুলিয়ে একদম 100% গ্যারেন্টি নিয়ে বলছিলেন যে রবীন্দ্রনাথ নয় ডিজে বাজানো হবে, এমনটা মন্তব্য করেছিলেন তিনি।
সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই জনৈক রাজীব সরকার তিনি মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার সেই মামলা যায় সিবিআই এর হাতে। তারপরেই আজ জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে। সেই ছবি আমরা দেখছি, ইতিমধ্যেই প্রবেশ করেছেন তিনি। এদিকে পাশাপাশি যে দুটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে থাকবে তাকে রীতিমতো ডিম থেরাপি দেওয়া হয়েছিল, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আরেকটি ছবি দেখাচ্ছি, রীতিমতো কালো ছাতা নিয়ে নিজেকে ঢেকে তারপর বাড়িতে প্রবেশ করতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি দুটো পর পর একেবারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন সাধারণ মানুষ। তৃণমূলের এক কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই রাস্তাতেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। আর তারপরে যে ছবিটা আপনাকে দেখাচ্ছি, রীতিমতো কালো ছাতা নিয়ে প্রবেশ করছেন অভিষেক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। সুমন বাবু, আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে। দেবারতী, তোমার প্রশ্ন। সুমনদা, আমরা একটা ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। একদিকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দাড়ি কাটার সময় পাচ্ছেন না, কারণ রোজই তাকে হাজিরা দিতে হচ্ছে, মুখ টুক চুন করে প্রতিদিনই ঢুকতে হচ্ছে বিভিন্ন দপ্তরে, কখনো ইডি কখনো সিআইডি। কিন্তু আমরা একটা ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, সেটা খুব ইন্টারেস্টিং। একদিন ডিম খেলেন, আর গতকাল যখন বাড়ি ঢুকছেন ইডির দপ্তর থেকে, তখন মাথায় ছাতা খুলে, যাতে আর কেউ ডিম না মারে। কারণ এই মুহূর্তে ডিম নিয়ে যা চলছে পশ্চিমবঙ্গে, এই ভয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাওয়াটা স্বাভাবিক। সুমনদা, একদিকে হাজিরা আর অন্যদিকে ডিমের ভয়, কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে, আমি ডিম সংস্কৃতিকে বিশ্বাস করি না। অপরাধ করলে, মানুষের জীবন জীবিকা বিনষ্ট করলে, আর মানুষের সবকিছু লুট করলে তাদের অপরাধীদের শাস্তি হতে হবে। সেটা আইন ব্যবস্থা এবং পুলিশের কাজ। আমি এটাকে সমর্থন করি না। কিন্তু আজকে মানুষের এত ক্ষোভ কেন, এটা ওনাদের ভাবতে হবে। উনি ছাতা নিয়ে ডিম থেকে বাঁচার জন্য যাচ্ছেন। উনি ছিলেন সুপ্রিম লিডার, মানে সুপ্রিমের সুপ্রিম। তাকে আজকে ছাতা মাথা দিয়ে বাড়িতে ঢুকতে হচ্ছে। তাহলেই 15 বছর ধরে ওনার এবং ওনার চেলা চামুন্ডদের ট্র্যাক রেকর্ড কি, যে আজকে উনি মানুষের মধ্যেও নিরাপদ নন। এটা কোনো লিডারশিপ কোয়ালিটি হতে পারে না। আজকে তৃণমূল কংগ্রেস ভুলে গেছিল ক্ষমতায় আসার পরে যে ওরা কোনোদিন আবার বিদায় নেবে, এবং বিদায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিদায় হয়। একটা দল আসে আর একটা দল যায়। এরা ধরেই নিয়েছিল আমাদের আর বিদায় হবে না, এবং যথেচ্ছ ভাবে মানুষের উপরে অর্থনৈতিক ভাবে বিভিন্ন ভাবে দুর্নীতি করে অত্যাচার করেছে। এটা তারই ফল। এতে আমরা একটু অবাক হই না। তা সত্ত্বেও একজন বঙ্গ নাগরিক হিসাবে আমি আমার সহনাগরিকদের কাছে আবেদন জানাবো, অপরাধীদের আইন ব্যবস্থার অধীনে গিয়ে পুলিশকে পুলিশের কাজ করতে দিন, এবং আইন ব্যবস্থার হাতে এদের যেন শাস্তি হয় সেই ব্যবস্থা আপনারা করুন। এই সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়। বেশ, সুমনদা, অনেক ধন্যবাদ আপনাকে। নজরুল স্যার রয়েছেন, আমি খুব সংক্ষেপে একটু স্যারের কাছে যাওয়ার চেষ্টা করব। এই যে কথা সুমনদা বলছেন না, যে তৃণমূল কংগ্রেস এটা ধরে নিয়েছিল যে তারা কোনোদিন ক্ষমতা থেকে যাবে না, সেই কারণেই কি এত অপরাধ? এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আপনি শুধু ভাইপো কেন, পিসির বক্তব্য শুনুন। পিসি বলছেন যে তৃণমূল ভোটে হারতে পারে না, মানে হারবো না, হারতে পারে না। আমরা জিতে বসে আছি। 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে তখন বিজেপি কর্পূরের মতো উড়ে যাবে, আর আমরা দুর্মুষ করব। শুধু যে ভাইপোর বিরুদ্ধে মামলা হয়েছে তাকে ডাকছে তা নয়, পিসির বিরুদ্ধে, মাসির বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং তাকে ডাকা হচ্ছে। দুর্মুষ করব। ভোটে যদি জিততেন তাহলে তিনি কি করবেন? আরও বক্তব্য শুনুন যে 4 তারিখে বিজেপি ভোটে হারবে, আর তখন বিজেপি কর্মীদের বিজ্ঞাপন দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। বিজ্ঞাপন দিয়ে কেন বলতে হবে? তার মানে ওই যে 21 সালে যেরকম অত্যাচার করেছিলেন, খুন করেছিলেন, বলাৎকার করেছিলেন, অগ্নিসংযোগ করেছিলেন, সেরকম করবেন। তো পিসি এবং ভাইপো উভয়ই এরকম অপরাধ করে বসে আছেন, এবং তাদের বিরুদ্ধে তদন্ত হয়ে তাদের সাজা হওয়া উচিত। বলুন। বেশ, একদমই। নজরুল সাহেবও যেমনটা বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার গ্রেফতারি বোধহয় আর সময়ের অপেক্ষা। আর আজ আমরা দেখলাম ভবানী ভবনে তাকে তো তলব করা হয়েছেই। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন সহকর্মী দেবারতী দাশগুপ্ত, তাকে অনেক ধন্যবাদ, এবং সরাসরি ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম, তাকে অনেক ধন্যবাদ।
এই যে প্রত্যেকটা বিষয় চলছে গত 3 দিন ধরে আর এবং আজও, এই বিষয়টা ঠিক কোন দিকে মোড় নেয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তবে এখনের জন্য জিরো আওয়ার এখানেই শেষ করছি। আরও বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ক্যালকাটা নিউজে।